নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে গুরুত্ব দিয়ে স্পোর্টস অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে পালিত হলো সাইক্লিং কর্মসূচি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হওয়ার দরুন কোচবিহারের বিধায়ক রতিন বোসকে জলপাইগুড়ি রোড স্টেশনে সংবর্ধনা প্রদান করা হলো। কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছান তিনি। রবিবার সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন দেওয়া হয়। স্টেশন চত্বরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল লক্ষ্য করার মতো। নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে নেতৃত্বের পক্ষ থেকে তার সফল দায়িত্ব পালনের কামনাও করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী সহ জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক প্রতিনিধি। দলীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে রতিন বোসের স্পিকার হওয়া নিয়েও যথেষ্ট উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমাদের সম্মানীয় বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভার শ্রদ্ধেয় রতিন দা, তিনি আজকে যাচ্ছেন তার নির্বাচনী ক্ষেত্র কুচবিহারে। তিনি আসছেন, আমাকে তিনি বললেন, ভাই আমি যাব, দেখা করতে আসলাম, তাকে সংবর্ধনা দিলাম। আমাদের গর্ব, উত্তরবঙ্গতে তিনি বিধানসভার স্পিকার হয়েছেন। স্বাধীন ভারতের আজ অবধি কেউ হয়নি। কুচবিহার জেলা তথা উত্তরবঙ্গ থেকেই প্রথম। এবং তিনি একজন শিক্ষিত, নর্ম, ভদ্র মানুষ, যোগ্য লোককে যোগ্য সম্মান দিয়েছেন। আর তিনি আমাদের জেলার উপর দিয়ে যাচ্ছেন, তাকে সম্মাননা দিলাম, তাকে নমস্কার করলাম, কুশল বিনয় করলাম। মেখলিগঞ্জ বিধানসভাকে আগামী দিনে ১ নম্বর বিধানসভায় পরিণত করার আশ্বাস দিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। অনুপ্রবেশ সমস্যা আটকানো থেকে বিধানসভা কেন্দ্রের সার্বিক পরিকাঠামো উন্নতির ওপর জোর দেবেন। তবে পরাজিত তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী সুস্থ থাকুন, এই কামনা করছেন দধিরাম। এদিন রোড স্টেশনে বিজেপির পক্ষ থেকে দধিরামকে সংবর্ধিত করা হয় ফুলের তোড়া দিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তরকন্যায় রিভিউ বৈঠকে তিনি প্রকল্পগুলির খরচের হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেন আমলাদের। মন্ত্রী দাবি করেন, কোচবিহারের রবীন্দ্র ভবন নির্মাণে ১.৫ কোটি টাকা খরচ হলেও পরে সংস্কারের জন্য ৮ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এই ধরনের একাধিক প্রকল্পে গড়মিল রয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের কথা জানান তিনি। দেখুন, এখন পর্যন্ত আমাদের, আপনারা জানেন যে আমরা একটা দলগত সিস্টেমে আমরা পছন্দ করি। নির্দিষ্টভাবে উত্তরবঙ্গে প্রচুর বিধায়করা জিতে এসছেন। আমরা প্রত্যেকটা বিধায়ককে প্রায়োরিটি দিয়ে তাদের নির্দিষ্ট এলাকায় কি কি কাজের প্রয়োজন রয়েছে আমরা সেটা চেয়ে পাঠাবো। আমি নিজে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে তাদেরকে ডেকে তাদের সঙ্গে যেমন কথা বলবো, তেমনি তারাও নিজেদের এলাকায় বসে গ্রাম পঞ্চায়েত এবং নিজেদের সেখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সঙ্গে কথা বলে প্রায়োরিটি বেস কাজগুলো আমাদেরকে দেবে। এবং আমরা প্রায়োরিটি বেস একটা নির্দিষ্ট আগামী ১০০ দিনের কাজের জন্য আমরা একটা লিস্ট তৈরি করব, তালিকা এবং অ্যাকশন প্ল্যান তৈরি করব। তার মধ্যে প্রত্যেকটা বিধায়কের এরিয়া থেকে যাতে আমরা ছুঁয়ে যেতে পারি, প্রত্যেকটা সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা প্রান্তীয় মানে বিধানসভা যাতে আমরা ছুঁয়ে যেতে পারি, সেদিকে আমাদের মূল লক্ষ্য থাকবে। মূলত যেটা আপনাদের সময় যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তখন বিজেপির বিধায়করা বিভিন্ন সময় অভিযোগ করতেন যে তৃণমূল তাদের কথা শুনছে না। সেক্ষেত্রে কি এখানে যারা তৃণমূলের বিধায়ক রয়েছে তাদের কথাও দেখুন, নিশ্চিতভাবে আজকে প্রশাসনিক বৈঠকে আমি বলেছি, এখানে বিরোধী বা অন্য বলে কোনো কথা নয়। যে যেখান থেকে এমএলএ যারা যেখানে জয়যুক্ত হয়েছে, যারা বিরোধী এমএলএ যেখানে জয়যুক্ত হয়েছে, নিশ্চিতভাবে
তারাও যদি কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রপোজাল আমাদেরকে দেয়, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই বিষয়টিকে বিবেচনা করব। উত্তরকন্যা থেকে কি মানে কেন্দ্রীভূত হবে না বা কলকাতা থেকে কাজ হবে? কারণ উত্তরকন্যাকে তো বলা হয় বঞ্চিত, এখানে কাজ হয় না, উত্তরকন্যা অফিস করে রেখে দিয়েছে। দেখুন, শুধু উত্তরকন্যার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন ডেভেলপমেন্ট পরিচালিত হবে তাই নয়, প্রয়োজন হলে আমি আমাদের রাজ্য কমিটির কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যেন মাঝে মাঝে ক্যাবিনেট বৈঠকগুলো আমাদের এই উত্তরকন্যাতে করা হয়। আপনি বলছেন প্রচুর অনিয়ম হয়েছে, সেইগুলো কি কোনো এনকোয়ারি করাবেন 2011 থেকে 2025-26? দেখুন, আমি বলেছি যে যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত কাজের মধ্যে অসঙ্গতি দেখা গেছে, আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। আজকে কুচবিহার রবীন্দ্র ভবন, যেখানে সেই রবীন্দ্র ভবন তৈরি করতেই বাম জমানায় তৈরি হয়েছিল 1.5 কোটি টাকায়, আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিপেয়ারিং এর জন্যই শুধু 8 কোটি টাকার উপরে খরচা হয়েছে। তো স্বাভাবিকভাবে কিছু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত ফাইলগুলো আমরা আবার খুলব, এবং শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে, নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আগামী দিনে কোনো কাজ তাদের কাজের মধ্যে বা কোনো রকম টেন্ডারের মধ্যে তারা পার্টিসিপেশন করতে পারবে না। তাহলে যে কাজগুলো চলছে এখনো শেষ হয়নি, সেই কাজগুলো কি হবে? দেখুন, অনগোয়িং কাজ যেগুলো 50% উপরে হয়েছে, সেই কাজগুলোকে অনগোয়িং হিসেবে ধরা হবে। যেগুলো কাজ চলছে কিন্তু যেগুলো 50%-এর নিচে এখনো হয়নি, সেগুলোকে সমস্ত কাজগুলোকে ক্যান্সেল করে রিটেন্ডার করার কথা বলা হয়েছে। তারা যদি কোর্টে যায়, আমরা কোর্টে দেখে নেব। তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরেও দলের ওপর আস্থা হারায়নি। এবার দলের মঙ্গল কামনায় পুজো দিতে গেলেন দলের নেতা কর্মীরা। আজ জলপাইগুড়ি সুপারফাস্ট ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তারা। নেত্রীর স্বাস্থ্য ও সুস্থতার প্রার্থনায় কালীঘাটে পুজো দেবেন তারা। জলপাইগুড়ি স্টেশন থেকে সুপারফাস্ট ট্রেনে রবিবার সকালে তারা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন। শহরের 5 তৃণমূল কর্মী, রাজ্যের 8,000 বুথ কর্মীর জন্য পুজো দেবেন তারা। পুজো দেবেন সুব্রত বক্সির নামেও। পরে গিয়ে প্রসাদ খাইয়ে আসবেন নেতা নেত্রীকে। দা কি বলবেন, এই যে পুজো দিতে যাচ্ছেন? মানুষের মঙ্গল কামনায় সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবাই মিলে আমরা ভালো থাকতে পারি, এই কারণে মায়ের কাছে যাওয়া। তারাপীঠের আগেও পূজা দিয়ে আসছি, আবার যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি। শুধু নিজেদের ভালোর জন্য না, সব এই সমাজে যত মানুষ আছে, হ্যাঁ, তাদের ভালো হয়, এই কারণেই যাচ্ছি। দলের পরিস্থিতি অবশ্যই, আমি যেহেতু রাজনৈতিক দল করি, তো নিশ্চয়ই দলের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন হোক, এবং যারা কাজ করার মানসিকতা ভালো বা যাদের সাথে মানুষের মানে যোগাযোগটা ভালো আছে, গ্রহণযোগ্যতা আছে, আগামী দিনে দল আরও সমৃদ্ধিশালী হোক, এটাই চাই। আমার মা তারা পূজা কোথায় যাচ্ছেন? রামপুরহাট। কেন? মা তারা পূজা, যে মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক এবং রাজনৈতিক আরোগ্য কামনা করে এবং সুব্রত বক্সী অসুস্থ ছিলেন তার উপরে, এবং পশ্চিমবঙ্গে 80,000 বুথ প্রেসিডেন্টরা যে লড়াই দিচ্ছে, সেই লড়াই সংগ্রামে অভিনন্দন করে তাদের নামে পূজা করে। হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন? এখন তো সরকার প্রায় নেই আপনাদের। না, আমাদের সরকার নিয়ে প্রশ্ন না, প্রশ্ন আগামী দিনে লড়াইটা করা, মানুষের পাশে থাকা। সামনে কি মানুষ পাবেন মনে হয় কর্মীদের? হ্যাঁ, আমাদের তো মানুষ 2,60,00,000 মানুষ ভোট দিয়েছে, তা আমরা কেন থাকবো না, বিশ্বাস করবো না। আমাদের 82 আসন পেয়েছি, মানুষের পাশে থাকবো। কি নাম আপনার? আমার নাম বিজয় ঘোষ। জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই প্রেক্ষিতে স্পোর্টস অফ ইন্ডিয়া জলপাইগুড়ি সেন্টারের পক্ষ থেকে সাইক্লিং কর্মসূচি অনুষ্ঠিত হলো। খরচ বাঁচানোর পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ, শরীর সুস্থ রাখতে সপ্তাহে একদিন সাইক্লিং এর বার্তা দেন সাইয়ের জলপাইগুড়ি সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ। তিনি বলেন, ফিট ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে আজ এই সাইক্লিং এর আয়োজন করা হয়। খেলোয়াড়দের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও এই সাইক্লিং এ অংশ নেন। हाँ, हम लोग को अच्छा लग रहा है और कैसा लगेगा। क्या क्या रहा है, आप क्यों कर रहा है? ये फिट इंडिया के द्वारा ये किया गया है
और सबको साइकिलिंग करना चाहिए, इससे हम लोग का फिट रहते हैं हम लोग। আচ্ছা, আমি কোয়েলি রায় বর্মন, মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বার্তা বলতে যে পলিউশন মুক্ত পরিবেশ আমরা সবসময় চেয়ে এসেছি এবং একজন শিক্ষিকা হিসেবে এটাই চাই যে আমার ছাত্রীরাও এই শিক্ষায় শিক্ষিত হোক এবং সাইক্লিংটা যে শুধুমাত্র মানে এনজয় করার জন্যই যে নয়, এটা আমাদের পরিবেশকে সুস্থ রাখতেও যেরকম সাহায্য করে, ঠিক একই রকমভাবে শরীরকেও সুস্থ রাখতে এবং সঙ্গে সঙ্গে মনকে। কারণ খোলা পরিবেশে সুন্দরভাবে আজকে যে সাইক্লিং অনুষ্ঠানটা হলো, তাতে করে আমি তো খুবই আনন্দ উপভোগ করলাম, বাচ্চারাও যাতে এই আনন্দে অংশগ্রহণ করে এটাই চাইছি। আর ধন্যবাদ সাই কর্তৃপক্ষকে আমাদের এভাবে আমন্ত্রণ জানানোর জন্য। প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী যে তেল, পেট্রোল, ডিজেলের যে অবস্থা, তাতে ক্রাইসিসের জন্য মানুষকে একটু অন্যরকম চিন্তাভাবনা করে সাইকেল। অবশ্যই এটা তো আদি অনন্তকাল ধরে চলেই আসছে যে ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য এই বিকল্প ব্যবস্থাগুলো অবশ্যই আমাদেরকে নিজেদের মানে স্বাস্থ্য সচেতনতার জন্য এই কাজটা অবশ্যই করা উচিত। শনিবার কেরানীপাড়া সর্বমঙ্গলা কালীবাড়ি কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত স্বাস্থ্য শিবিরে কলকাতার একটি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন এবং বিশেষ পরিষেবা হিসেবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা এবং ইসিজি করা হয়। কয়েক শতাধিক মানুষ এখানে এসে এই সমস্ত বিষয়ের চিকিৎসা করে যান। আমাদের এটা মানে লাভজনক হবে, প্লাস যারা লোকাল লোকজন আছে তাদেরও সুবিধা হবে এটা আমাদের হসপিটালের সার্ভিসের ব্যাপারে জানার জন্য। তো ন্যাচারালি লোকের সুবিধা হবে। এটাকে বিনামূল্যে করা হচ্ছে, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। কতজন এখন পর্যন্ত রোগী আপনারা দিলেন? 60 থেকে 70 জন এবং আরও কয়েকজন ওয়েট করছে, তো মোটামুটি 100 পার করে যাবে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরতেই জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে অনুষ্ঠিত হলো 28তম মেচিনি মেলা ও প্রতিযোগিতা। শনিবার বাছাই পর্বের পর রবিবার আয়োজিত হয় ফাইনাল প্রতিযোগিতা, যেখানে মোট 10টি মেচিনি দল অংশগ্রহণ করে। মেচিনি গান উত্তরবঙ্গের কৃষ্টি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই ধারা ক্রমশ হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন আয়োজকেরা। সে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সংরক্ষণ ও পুনর্জীবিত করার লক্ষ্যেই নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ প্রতি বছরের মতো এই বছরও এই মেলা ও প্রতিযোগিতার আয়োজন করেছে। ফাইনাল পর্বে নির্বাচিত প্রতিটি দল তাদের পরিবেশনা উপস্থাপন করেন। বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে সেরা দলগুলিকে বেছে নেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে রূপোর ছাতা ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক নরেন দাস জানান, শিল্পীদের তুলে ধরতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর নিয়ম মেনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হারিয়ে যেতে বসা এই উৎসবকে পুনরুদ্ধার ও নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। অন্যান্য বছর যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতি মেনেই করা হচ্ছে এই মেচিনি মেলার। এটা হলো 28তম বর্ষ। এই মেচিনি মেলাতে গতকাল সেমিফাইনাল হয়েছে। সেমিফাইনালে যে দলগুলি এসেছিল সেই দলগুলির মাঝখান থেকে আমরা 10টা দল বেছে নিয়েছি। তো এই যে 10টা দল বেছে নিয়েছি, এই 10টা দলের আজকে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনটাকে, এই প্রতিযোগিতাটাকে আমরা এখানকার ভাষায় বলি এটা নরক। অর্থাৎ এই 10টা দল যে প্রতিযোগিতা হচ্ছে, এই প্রতিযোগিতায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের জন্য 3টা রূপোর
রানিং ছাতা প্রাইজ আছে, এছাড়া আর্থিক একটা সাম্মানিক প্রাইজ আছে। এছাড়া যারা আজকে এই 10টা দল উঠেছে এই অনুষ্ঠানে তারা সকলে একটা সাম্মানিক পায়, সেই সাম্মানিকটা দেওয়া হয়। এখন ঘটনা হচ্ছে যে বেচিনি আমরা এই প্রায় 35 বছর ধরে এর উপরে নানাজন নানাভাবে গবেষণা করে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে। এই সংস্কৃতিটা হারিয়ে গেছিল, সেই হারানো সংস্কৃতিটাকে পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবন এবং রক্ষণাবেক্ষণ, এটাই আমাদের মূল উদ্দেশ্য। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রচিত যে গান একদিন পরাদিন ভারতের ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিল, সেই গান পদার্পণ করল 150তম বছরে, অর্থাৎ সার্ধ শতবর্ষে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহর সাক্ষী থাকলো এক অভূতপূর্ব আয়োজনের। রবিবার বিকেলে ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য দেশাত্মবোধক পরিবেশ। প্রায় প্রচুর মানুষ সমবেত কণ্ঠে একসঙ্গে ধ্বনিত করেন বন্দে মাতরম। সেই গম্ভীর ও পবিত্র সুরে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র ধূপগুড়ির আকাশ বাতাস। উপস্থিত আবাল বৃদ্ধ বনিতার মনে সৃষ্টি হয় গভীর আবেগ ও শিহরণ, যা সকলকে দেশপ্রেমের এক অটুট বন্ধনে আবদ্ধ করে। 17 মে 2026 রবিবার ঠিক বেলা 3টায় ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। শ্রী নিত্য কমলানন্দ এবং সারদা শিশু মন্দির এবং বিদ্যা মন্দির পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, যে সহস্র কণ্ঠে বন্দে মাতরম। অ্যাকচুয়াল আজকে 17ই মে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে 29 বছরে আমাদের বিদ্যালয় পা রাখলো। তো আজকে আমরা যেটা পূর্ব 2 মাস আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল যে আজকের দিনে আমরা বন্দে মাতরমের একটা বড় কার্যক্রম করব, সহস্র কণ্ঠে বন্দে মাতরম। আমাদের লক্ষ্যমাত্রা যেটা ছিল যে কমপক্ষে 10,000 সংখ্যা আমরা রাখবো, কিন্তু 10,000-এর হয়নি এখনও। মানে আজকে পরিবেশ প্রতিকূলে থাকায়, আবহাওয়া প্রতিকূলে ছিল, বৃষ্টিমুখর দিন, তা সত্ত্বেও প্রায় 5,000-এর কাছাকাছি লোক সংখ্যা এখানে হয়েছিল। তো আজকে যেটা আমরা বার্তা দিতে চাই যে বন্দে মাতরম শুধুমাত্র একটি গানই নয়, এ এক মহামন্ত্র। আর যে মন্ত্রকে পাথেয় করে আমাদের দেশে শত শত বিপ্লবীরা নিজের জীবনকে
দেশমাতৃকার চরণতলে পুষ্পার্ঘ্য হিসেবে নিবেদন করে দিয়েছে। সেই বন্দে মাতরম গানের মধ্যে দিয়ে সকলের মধ্যে একটা দেশাত্মবোধ যাতে সুন্দরভাবে জাগ্রত হয় এবং বন্দে মাতরমের প্রতি যাতে সকলে শ্রদ্ধাশীল হয়, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই বেআইনিভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হলো। পুলিশ এবং ব্লক উন্নয়ন আধিকারিকের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ ডিজেল। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরা ভাষা এলাকায় রবিবার দুপুরে। জানা যায়, পুলিশ এবং ব্লক প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে ওই এলাকার বিভিন্ন হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং এবং ধূপগুড়ি বিডিওর নেতৃত্বে পুলিশ ওই এলাকার বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালায়। তল্লাশি চালাতে গিয়ে এক ব্যক্তির হোটেলের ভেতরে একটি ঘরে মজুদ প্রায় 120 লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে হোটেল মালিকের খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান ওই জ্বালানি তেল প্রতিবেশী দেশ ভুটান থেকে নিয়ে এসে ওই এলাকায় কালো বাজারি করা হয়। তবে ভুটান থেকে আনা জ্বালানি নাকি এ রাজ্যের থেকে কিনে তাতে ভেজাল মিশিয়ে বিক্রি করা হতো, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ এবং উদ্ধার হওয়া তেল বাজেয়াপ্ত করা হয়েছে। লাটাগুড়ি হাট এবং মার্কেট কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে সরব ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে লাটাগুড়ি মার্কেট ও হাট কমপ্লেক্সে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন লাটাগুড়ি হাট ব্যবসায়ী সমিতি। বিগত শাসক দলের আমলে নির্মিত এই মার্কেট কমপ্লেক্সকে ঘিরে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ উঠছিল বলে দাবি ব্যবসায়ীদের। সমিতির সদস্যদের অভিযোগ, কমপ্লেক্সে মোট 104টি স্টল থাকলেও প্রকৃত ও স্থায়ী ব্যবসায়ীদের অনেকেই স্টল পাননি। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দোকান ঘর পাইয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় ভবনটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী খোকন সরকার বলেন, 7 বছর ধরে দোকান করছি, অথচ কোনো স্টল পাইনি। এখানে টাকা দিলেই স্টল পাওয়া যায়। তন্ময় দে, খগেন রায়, বাপি সেন, নারায়ণ ঘোষ সহ একাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন তৃণমূল পরিচালিত সরকারের মদতেই এই অনিয়ম হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা দোকান পেয়েছিলেন, সরকার পরিবর্তনের পর তাদের অনেকেই দোকান বন্ধ করে চলে গেছেন। এই বিষয়ে লাটাগুড়ি হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক সরকার বলেন, আমাদের অজান্তেই আগের তৃণমূল সরকারের নেতারা দোকানঘর বন্টন করেছেন। যাদের পাওয়ার কথা ছিল তারা বঞ্চিত হয়েছে। আমরা চাই সঠিক তদন্ত হোক এবং প্রকৃত প্রাপকদের দোকানঘর দেওয়া হোক। জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মধ্যক্ষ বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। জেলা পরিষদের সমস্ত নিয়ম মেনে দোকানঘর বন্টন করা হয়েছে। বিষয়টা যে তৃণমূলের যারা নেতা এবং তৃণমূলের নেতা শাসকের মধ্যে যারা কিছু দোকানদার, কিছু দোকানদার যারা জড়িত, তারা এখানে সরাসরি নিজেদের স্বার্থে যাদের একটা দোকান দুটো দোকান নিয়ে নিছে এবং সেটা আবার আমার পিছনে, যদি আগে পুরানো হাট খোলার সময় যদি পিছনে দোকান ছিল, সেই দোকানটা তখন তারা ফ্রন্টে নিয়ে সামনের দিকে লাগবে। এবং যারা দীর্ঘদিন যাবৎ অন্যান্য দোকানদার যারা আছে, তারা যাদের দোকান সামনে ছিল তাদেরকে বলা হচ্ছে তোমরা পিছনে যাও, উপরে যাও। মানে এই রকম যে শাসকের একটা চাপ দিয়ে অনেককে দোকান এখনও ডিস্ট্রিবিউটই করা হয়নি। তারা যখন তাদের দোকান ঘরটি নেওয়ার জন্য যায় এবং সেটা তো ব্যবসা করে খায়, তাকে তো দিতে হবে, সেটা পর্যন্ত তাকে ঘোরানো হচ্ছে। আজকে যে বলতে গেলে কিছুদিন আগে 26-এর যে হাওয়া বাতাবরণ একটা চলছে, অতএব তখনই তারা বুঝে গেছিল যে এবার সরকারটা চেঞ্জ হচ্ছে। তাই নিজেদের স্বার্থের দিকে তাকায়, যদি তাড়াতাড়ি আমরা দোকানগুলো নিজেদের স্বার্থে ভালো মন্দ বেছে না নেই, তাহলে তো পরে তো সরকার বদলাই গেলে আর পারবো না, তাহলে তো আমাদের দ্বারা আর কিছু হবে না। এই স্বার্থের জন্য আমরা এখন দাবি করছি যে এখানে স্বচ্ছভাবে, সঠিকভাবে, যার যেখানে সে দোকানদাররা মালিকরা মিলে বসে সঠিক সিদ্ধান্তে দোকান ডিস্ট্রিবিউট হোক। আমরা চাই না যে কেউ দুটা দোকান নিচে নিয়ে বসে থাক আর যার একটা দোকান নিচে ছিল সে উপরে চলে যায়। এরকম যাতে অনিয়ম না হয়। যার পিছনে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনে উদ্ধারে আবার সাফল্য পেল শিলিগুড়ি জংশন জিআরপি। ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল রেল পুলিশ। জানা গেছে, শিলিগুড়ি জংশন ও সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে যাত্রীদের মোবাইল হারানো ও চুরির অভিযোগ জমা পড়েছিল জিআরপির কাছে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে শিলিগুড়ি জংশন জিআরপি ও জিআরপির এসওজি টিম।
মোবাইল ফোনগুলির লোকেশন ট্র্যাক করে শেষ পর্যন্ত সেগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার শিলিগুড়ি জংশন জিআরপি থানায় প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। রেল পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় ভূয়সী প্রশংসা করেন মোবাইলের প্রকৃত মালিকেরা। জিআরপি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে ভবিষ্যতেও বিশেষ অভিযান চলবে। পাশাপাশি ট্রেন যাত্রীদের আরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। নতুন নির্দেশিকায় কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। নতুন নির্দেশিকার পর থেকে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি জেলা পুলিশের। গত কয়েকদিন যাবৎ মালবাজার মহকুমা জুড়ে চলছে নাকা চেকিং এবং অ্যাওয়ারনেস। মালবাজার, নাগরাকাটা, মেটেলি, ক্রান্তি ব্লকে চলছে চেকিং সব গাড়িতে, যাতে কেউ নিয়ম ভেঙে রাস্তায় না নামে। মালবাজার মহকুমা ক্রান্তি ট্রাফিক পুলিশকে দেখা গেল ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গাড়ি এবং বাইক চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য সতর্ক করতে। পাশাপাশি সমস্ত বাইক, গাড়ি চালক এবং টুরিস্টদের সচেতন করছে ক্রান্তি ট্রাফিক পুলিশ। ক্রান্তি ট্রাফিক ওসি ফারুক আলম জানান, জলপাইগুড়ি জেলার পুলিশের নির্দেশে ক্রান্তি ট্রাফিক পুলিশের কড়া নির্দেশিকা জারি থাকলো। কেউ বাইক ও গাড়ি বেপরোয়াভাবে যাতে ব্যবহার করতে না পারে এবং মদ্যপ অবস্থায় ড্রাইভিং করলেও জরিমানা দিতে হবে। পাশাপাশি বাইকে দুজন থাকলে দুজনেরই হেলমেট থাকতে হবে, না হলে জরিমানা হবে। গাড়িতে থাকা সিট বেল্ট ব্যবহার করতে হবে, না হলে জরিমানা হবে। বাড়ির পাশে হোক বা দূরে বাইক বের করলেই পড়তে হবে হেলমেট, না হলে ট্রাফিক পুলিশের চোখে পড়লেই জরিমানা করা হবে। পাশাপাশি ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি থাকলো বলে তিনি জানান। ঠিক আছে, গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন, আর গাড়ি দ্রুত গতিতে চালাবেন না। 3 নাম্বার হচ্ছে গাড়ি নেশা করে চালাবেন। ঠিক আছে, অ্যাক্সিডেন্টের মূল কারণ এই তিনটাকে আমরা ব্যতীত রেখে গাড়ি চালাবো, তাহলে আমরা নিরাপদে চলাফেরা করতে পারি। ঠিক আছে, এটা মাননীয় সরকারের, আমাদের যে সরকারের নির্দেশ, কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে না, সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবে না, নেশা করে গাড়ি চালাবে। ঠিক আছে, আমরা কোনো মায়ের কোল খালি হতে দেবো না, কোনো ফ্যামিলিকে মানুষের অভাব হতে দেবো। ঠিক আছে, ঠিক আছে। মোটরসাইকেল মানে বাড়ি থেকে বের হওয়ার আগে হেলমেট মাথায় দিবেন, তারপরে মোটরসাইকেল। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক, শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। পরপর কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়ল শনিবার বিকেলে জলপাইগুড়ির ব্রিটিশ আমলের পুরনো একটি বাড়ি। শহরের দিনবাজার এলাকার উল সেন্টার সংলগ্ন ওই জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে স্থানীয়দের দাবি। বাড়ির মালিক প্রদীপ শর্মা জানান, তার বাবা বহু বছর আগে পুরনো মালিকের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন। বর্তমানে বাড়ির একাংশে সন্তোষ আগরওয়ালা নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
অভিযোগ, বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকায় বারবার ভাড়াটিয়াদের সরে যেতে বলা হলেও তারা যাননি। এর পাশাপাশি মালিকানা নিয়ে আদালতে মামলা চলায় সংস্কারের কাজও আটকে রয়েছে। প্রদীপ শর্মার দাবি, গত 2 দশক ধরে পৌরসভাকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেখব বলেই সময় কাটানো হয়েছে বলে অভিযোগ তার। টানা বৃষ্টির জেরে শনিবার বাড়িটির একাংশ ভেঙে পড়ার পর দমকলে খবর দেওয়া হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে দুর্ঘটনা এড়াতে বাড়ির পাশের রাস্তা আংশিকভাবে বন্ধ করে দেন বাড়ির মালিক। এই বিল্ডিংটা 100 বছরের উপরে হয়ে গেছে, 150 বছরের কাছাকাছি। এই অবস্থা আপনার এখনো পর্যন্ত কীভাবে আছে জানেন? বিল্ডিংয়ের জন্য 15-20 বছর ধরে চেষ্টা করছি, খুব অবস্থা খারাপ আছে। এটা মিউনিসিপ্যালিটি থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তারা বলছে আমরা দেখছি, করতেছি, ঠিক আছে, এই ব্যবস্থা হয়েছে, দাঁড়াও। এর মধ্যে একজন উপরে থাকে, তার নাম হলো সন্তোষ আগরওয়াল। হ্যাঁ, সে কিন্তু ঘর ছাড়তেছে না। তাকে আমি বলছি, ভাই তুমি ঘর ছেড়ে দাও, আমি রিপেয়ারিং করবো। রিপেয়ারিংও আমাকে করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ও তার মধ্যে কি করছে যে আমি খুব ওকে চাপ দিলাম, বলে আমি এটাকে বাড়িটাকে আমি বানাবো, খুবই অবস্থা খারাপ আছে। তো তারপরে ওর একটা শরীরকে দিয়ে একটা মামলা করে দিচ্ছে আমাকে 2024-এ। ওরা বলছে আমরাও কিছু অংশের মালিক আছি, কিন্তু ওরা 25 বছর হয়ে গেলো আমার কেনা, কোনোদিন ওরা কেস ফাইল করে নেই, কোনো কিছু নেই। কিন্তু আমাদের ডিড দেখে কেনা হয়েছে, পরিষ্কার ডিড আছে। এটা 2024-এ ওরা মামলা করছে যাতে এই বিল্ডিংটাকে রিপেয়ারিং না করতে পারি, ওই জন্য একটা ইস্যুতে মামলা করে রাখছে আমার উপরে। কিন্তু মামলা কোনো তথ্য পাওয়া যায়নি, কোনো কিছু ওরা কোনো কপি দেখাইতে পারেনি, তারা কোনো ওয়ারিস দেখাইতে পারে না নিজেকে। একটা সাদা কাগজ দেখাচ্ছে আমি পোষ্যপুত্র আছি, যেটাকে আইনও মানে না। সাদা কাগজকে কোর্ট রেজিস্ট্রিও নেই, কোনো কিছু নেই। তো সেটা নিয়েও আটকায় আছে। এখন আদালতে এই কেসটা আছে 2024-এ। আমার নাম প্রদীপ শর্মা। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 21.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে গুরুত্ব দিয়ে স্পোর্টস অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে পালিত হলো সাইক্লিং কর্মসূচি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।